নমস্কার। শুরু করছি আজকের ডাইনে ভ্যা অনুষ্ঠান। আপনারা জানেন আমাদের দেশ আরেকটা নির্বাচনের সামনে দাঁড়িয়ে। বলতে গেলে এই আসন্ন লোকসভা নির্বাচন আমাদের দরজায় কড়া নাড়ছে এবং এই নির্বাচনকে ভিত্তি করে শাসক দল সহ বিরোধী দল তাদের প্রস্তুতি ইতিমধ্যে তুঙ্গে নিয়ে গেছে। এমন একটা পরিস্থিতিতে নির্বাচনী বন্ডকে ভিত্তি করে গত 15ই ফেব্রুয়ারি শীর্ষ আদালত এক ঐতিহাসিক রায় প্রদান করে, যা দেশের রাজনৈতিক মহলের মধ্যে বিশাল শোরগোল ফেলে দেয়। এই রায় শাসক দলকে যেমন বিপাকে ফেলেছে, তেমনি এই নির্বাচনী বন্ডকে ভিত্তি করে বহুবিধ প্রশ্ন আবার নতুন করে সামনে এসেছে। যেমন কি এই ইলেকট্রাল বন্ড, কেনই এত বিতর্ক, কেন শীর্ষ আদালত এই ইলেকট্রাল বন্ডকে অসাংবিধানিক বলে বাতিল করে দিল। এই ইলেকট্রাল বন্ড কাণ্ডকে ভিত্তি করে যে ঘটনাবলী, সেই ঘটনাবলী আমাদের দেশের সাধারণ মানুষের সামনে কি সত্য তুলে ধরল, এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজব আজকের ডাইনে ব্যয় অনুষ্ঠানে। সঙ্গে থাকবেন। প্রথমেই যে প্রশ্নের উত্তর আমরা খুঁজব, কি এই ইলেকট্রাল বন্ড। 2017 সালের 2রা ফেব্রুয়ারি বাজেট পেশ করার সময় তৎকালীন অর্থমন্ত্রী অরুণ জেটলি প্রথম এই ইলেকট্রাল বন্ডের কথা ঘোষণা করেন। তারপর 2018 সালের 1 জানুয়ারি থেকেই সরকার এই নির্বাচনী বন্ড চালু করে দেন। আসলে এই নির্বাচনী বন্ড একটা অস্থায়ী শংসাপত্র, যা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া একমাত্র ইস্যু করতে পারে। কোনো ব্যক্তি বা কোনো সংস্থা যারা রাজনৈতিক দলগুলোকে চাঁদা দিতে ইচ্ছুক, তাদেরকে এই বন্ড কিনে তারা রাজনৈতিক দলের হাতে সেই বন্ড তুলে দিতে পারেন। পরবর্তীতে রাজনৈতিক দলগুলো সেই বন্ড ব্যাংকের মাধ্যমে ভাঙিয়ে তার ক্যাশ বাক্স ভর্তি করতে পারেন। এক্ষেত্রে যারা এই বন্ড কিনবেন এবং রাজনৈতিক দলগুলোকে চাঁদা দেবেন, তাদের নাম ও পরিচয় গোপন থাকবে। এটাই হচ্ছে ইলেকট্রাল বন্ডের মূল কথা। এই বন্ডের পরিমাণ 1000, 10,000, 1 লাখ, 10 লাখ, এমনকি 1 কোটি টাকা পর্যন্ত হতে পারে। এবং এই বন্ড কেনার পরে সেই বন্ডকে 15 দিনের মধ্যে ভাঙাতে হবে। কেউ যদি এই বন্ড 15 দিনের মধ্যে না ভাঙান, তাহলে সেই বন্ডের টাকা ব্যাংক কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দিয়ে দেবেন। এবং এই রাজনৈতিক দলগুলো এই বন্ড থেকে কত টাকা পেলেন, সেটা নির্বাচন কমিশনকে জানাতে হবে। কিন্তু কারা এই বন্ডগুলো দিল, কারা এই অনুদান দিল, কাদের কাছ থেকে অনুদান পাওয়া গেল, সেটা জানানোর কোনো প্রয়োজন নেই। এখন প্রশ্ন হচ্ছে, যে কোনো রাজনৈতিক দল এই বন্ডের মাধ্যমে চাঁদা সংগ্রহ করতে পারে কি? না, তা পারে না। এই বন্ডের মাধ্যমে কোনো চাঁদা বা অর্থ সংগ্রহ করতে গেলে তাকে শেষ লোকসভা অথবা বিধানসভা নির্বাচনে 1% ভোট পেতেই হবে। তাহলেই সেই দল বন্ডের মাধ্যমে চাঁদা বা অনুদান সংগ্রহ করতে পারবে। এখানে আরেকটা খুব গুরুত্বপূর্ণ ক্লজ আছে, বিষয় আছে। ধরুন কোনো ব্যক্তি 1 কোটি টাকা দামের একটা বন্ড স্টেট ব্যাংক থেকে সংগ্রহ করতে গেল। এবার
আপনি 1 কোটি টাকা কি করে পেলেন, কোথায় পেলেন, আপনার কিভাবে এই টাকা আয় করলেন, এই টাকায় কালো টাকা না সাদা টাকা, এইসব কোনো প্রশ্নই স্টেট ব্যাংক তাকে করবে না। এই বন্ড কিনতে গেলে যে অনুদান দেবে সেই ব্যক্তিকে টাকার উৎস সম্পর্কে কোনো তথ্য ব্যাংকে পরিবেশন করতে লাগবে না। এবার প্রশ্ন হচ্ছে, এই বন্ডের মাধ্যমে কোনো ব্যক্তি বা সংস্থা, কর্পোরেট সংস্থা কোনো একটা রাজনৈতিক দলকে কত টাকা অবধি দিতে পারে? যা খুশি টাকা, এর কোনো ঊর্ধ্বসীমা নেই। এই বন্ড চালু হওয়ার আগে কোনো ব্যবসায়িক সংস্থা বা কর্পোরেট সংস্থাকে কোনো রাজনৈতিক দলকে চাঁদা দিতে গেলে তার কতগুলো রেস্ট্রিকশন ছিল। তার মধ্যে একটা, যেমন আমি বলছি, সেটা হচ্ছে যে কোনো কোম্পানি রাজনৈতিক দলগুলোকে যদি চাঁদা দিতে চায়, সেটা কোনো অবস্থাতেই তাদের লাভের 7.5% বেশি হবে না। এই ছিল আগের নিয়ম। কিন্তু এই ইলেকট্রাল বন্ড প্রথায় সেটা তুলে দেওয়া হয়। শুধু তাই না, যে কোম্পানি লোকসানে চলছে সেও ইচ্ছা করলে রাজনৈতিক দলগুলোকে চাঁদা দিতে পারবে এবং যা খুশি চাঁদা দিতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে, সরকার এরকম একটা প্রথা চালু করলো, সরকারের যুক্তি ছিল, প্রথম যুক্তি ছিল যে এই প্রক্রিয়ায় নগদের ব্যবহার কমবে, অর্থাৎ নির্বাচনে নগদ টাকার যে রমরমা দেখা যায়, যে এই নির্বাচনের আগেই আমরা প্রায়শ খবরে দেখতে পাই কোটি কোটি টাকা ধরা পড়ে, বস্তা বস্তা টাকা ধরা পড়ে। এই বন্ড প্রক্রিয়া চালু হলে যেহেতু নগদের ব্যবহার কমে যাবে, ফলে নগদ টাকার উপর হ্রাস আসবে। এই ছিল সরকারের প্রথম যুক্তি। দ্বিতীয় যুক্তি হচ্ছে যে আমরা জানি এবং প্রায়শ অভিযোগ ওঠে যে নির্বাচনে কালো টাকার রমরমা, অর্থাৎ নির্বাচন পরিচালিত হয় কালো টাকার মাধ্যমে। এই কালো টাকার হ্রাস টানতে সরকার এই ইলেকট্রাল বন্ড প্রকল্প চালু করে বলে সরকার দাবি করেছিল। কি অর্থে? যেহেতু কোনো ব্যক্তি বা সংস্থাকে, কর্পোরেট সংস্থাকে যদি কোনো রাজনৈতিক দলকে চাঁদা দিতে হয়, সেটা বন্ডের মাধ্যমে দিতে হবে। আর বন্ডের ট্রানজাকশন যেহেতু ব্যাংকে নথিভুক্ত থাকবে, ফলে কালো টাকার আর রমরমা থাকবে না। সেই কারণেই সরকার কালো টাকার উপর হ্রাস টানতেই এই বন্ড প্রক্রিয়া চালু করে। এই ছিল সরকারের মূল যুক্তি। তাহলে এই বন্ড নিয়ে এত বিতর্ক কেন? বন্ড যখন চালু করতে চেয়েছিল সরকার, বিভিন্ন মহল থেকে বন্ডের বিরুদ্ধে বিভিন্ন রকম অভিযোগ এবং তারা বিরোধিতার সম্মুখীন হয়েছিল সরকার। কিন্তু কেন, কি কারণ তার? প্রথম কথা হচ্ছে, সরকারের যুক্তি অনুসারে বন্ড প্রক্রিয়ায় বা এই বন্ড প্রথার মাধ্যমে প্রত্যেক ব্যক্তি যারা অনুদান দিতে চান তাদেরকে ব্যাংকে এসে টাকা জমা দিতে হবে, তারপর তারা বন্ড পাবে। কিন্তু আমি আগেই বলেছি যে এই যে টাকা জমা দিতে হবে, সেই টাকার উৎস কিন্তু ব্যাংকে জানাতে লাগবে না। এই টাকা সে কি করে আয় করেছে, সেটা কালো টাকা কি সাদা টাকা কি লাল টাকা, সেটা কিন্তু ব্যাংক কর্তৃপক্ষকে ওই অনুদানকারী ব্যক্তি জানাতে বাধ্য নয়। ফলে যেটা দাঁড়াচ্ছে, সে কালো টাকাকে সহজেই সাদা টাকা করে ফেলতে পারবে। ফলে সেই জন্য এই বন্ড প্রক্রিয়াকে, এই বন্ড প্রথাকে, কালো টাকাকে সাদা করার একটা হাতিয়ার হিসাবে অনেকেই ব্যবহার করেছে ইতিমধ্যে। প্রথম দিন থেকেই এই আশঙ্কার কথা বিভিন্ন মানুষ বলেছে। এই বন্ড প্রথা চালুর আগে কোনো কোম্পানিকে রাজনৈতিক দলকে টাকা দিতে গেলে, আমি আগেও বলেছি, কিছু রেস্ট্রিকশন ছিল। কিন্তু এই বন্ড প্রকল্পে সেই রেস্ট্রিকশনগুলোকে তুলে দেওয়া হয়েছে এবং সীমাহীন টাকা চাইলে কোনো কর্পোরেট কোম্পানি একটা রাজনৈতিক দলকে, শাসক দলকে দিতে পারে, এর ছাড়পত্র দেওয়া হয়েছে। কে টাকা দিল, কেন টাকা দিল, তার কোনো বিষয় সাধারণ মানুষ জানতে পারবে না, বুঝতে পারবে না। সমস্ত ঘটনাটাই সাধারণ মানুষের অগোচরে ঘটবে। এখানে একটা প্রশ্ন তো স্বাভাবিক আসবেই,
যে এই যে কর্পোরেট কোম্পানিগুলো বা কোনো ব্যক্তি সরকারকে বা শাসক দলকে বা রাজনৈতিক দলকে টাকা দেবে, তার স্বার্থ কী? নিঃসন্দেহে তার পেছনে কোনো স্বার্থ আছে। ফলে এর দ্বারা শাসক দল এবং কর্পোরেটদের মধ্যে গোপন আঁতাত তৈরি হওয়ার সম্ভাবনার কথা তখনই বলা হয়েছিল। এবং একটা গোপন আঁতাত, একটা অবৈধ সম্পর্ক, সেইটাকে বৈধতা দেওয়ার একটা প্রক্রিয়া হিসাবে অনেকেই এই বন্ডের সমালোচনা করেছিলেন তখন, এবং এখনও করছে। আরেকটা বিষয় ছিল, এই বন্ড প্রথা চালুর আগে বিদেশি কোনো কোম্পানি চাইলে এদেশের রাজনৈতিক দলগুলোকে টাকা দিতে পারতো না। তার কারণ হচ্ছে এটা, বিদেশি কোম্পানিগুলো যাতে দেশীয় রাজনীতির উপরে কোনো প্রভাব বিস্তার করতে না পারে, সেই কারণেই এই আইন ছিল। বৈদেশিক অনুদান নিয়ন্ত্রণ আইন 2010 এনে তারা কিন্তু এবার এই আইনকে তারা পরিবর্তন করে দেয়, এবং এই নতুন আইন অনুসারে বিদেশি যেসব কোম্পানিগুলোর এই দেশে রেজিস্ট্রেশন করা আছে, অর্থাৎ এই দেশেও তারা ব্যবসা করতে পারছে, সেই ধরনের কোম্পানিগুলো যা খুশি টাকা বন্ডের মাধ্যমে এইবার থেকে রাজনৈতিক দলগুলোকে দিতে পারবে। এবং তার মানে দাঁড়ায় এটা, চীনের কোনো একটা কোম্পানি বা পাকিস্তানের কোনো একটা কোম্পানি যদি ভারতে রেজিস্ট্রেশন করা থাকে, এবং তাহলে ওই মাদার কোম্পানি টাকা দিয়ে এদেশের শাসক দলের পলিসি এবং নীতি আইন কানুনকে সহজেই নিয়ন্ত্রণ করতে পারবে বলেই অনেকেই আশঙ্কা করেছিলেন, যেটা দেশের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিল। আমরা জানি আমাদের দেশ একটা গণতান্ত্রিক দেশ, এবং একটা গণতন্ত্রের নিয়ম অনুসারে যে দেশের সরকারকে কিছু বিষয় ছাড়া সব বিষয় জনসাধারণকে ওয়াকিবহাল করতে হয়। এবং এই যে নির্বাচনী বন্ড প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মাধ্যমে কে কাকে টাকা দিল, শাসক দল কত টাকা পেল, কোন কর্পোরেট সংস্থা টাকা দিল, কোন ব্যক্তি টাকা দিল, কোনো কিছুই মানুষ জানতে পারবে না। ইলেকট্রাল বন্ডের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে এই বন্ড হচ্ছে অস্বচ্ছ, ওপেক। এর সম্পর্কে দেশের সাধারণ মানুষ, জনসাধারণ কিছুই জানতে পারবে না। এর জন্য বহু মানুষ এর বিরোধিতা করেছিল। এবার প্রশ্ন হচ্ছে, এই নির্বাচনী বন্ড চালু হওয়ার পরে কে বেশি সুবিধা পেয়েছিল? শাসক দলগুলো পেয়েছিল না বিরোধী দলগুলো পেয়েছিল? সেটা আমরা একবার দেখার চেষ্টা করছি। বন্ড চালু হয় 2017-18 অর্থবর্ষে। সে বছর এই নির্বাচনী বন্ডের মাধ্যমে বিজেপি পেয়েছিল 210 কোটি টাকা। সেখানে বড় 5টা জাতীয় দল পেয়েছিল শুধু 5 কোটি টাকা। এর ঠিক 5 বছর পর 2021-22 অর্থবর্ষে বিজেপির আয় এই বন্ডের মাধ্যমে প্রায় 5 গুণ বেড়ে যায়। এই বন্ডের মাধ্যমে বিজেপি ক্যাশ বাক্সে পৌঁছায় 1033 কোটি টাকা। 2022-23 অর্থবর্ষে মোট রাজনৈতিক দলগুলো এই বন্ডের মাধ্যমে সংগ্রহ করেছিল 850 কোটি টাকা, এবং এক্ষেত্রেও শাসক দল বিজেপি শীর্ষে ছিল। সে একাই সংগ্রহ করেছে 719 কোটি 80 লক্ষ টাকা। এবার সামগ্রিকভাবে যদি দেখা যায়, 2017-18 অর্থবর্ষ থেকে 2022-23 অর্থবর্ষে মোট 12,800 কোটি টাকা এই বন্ডের মাধ্যমে সংগ্রহ করা হয়। এর প্রায় 55% বিজেপির সিন্ধুকে ঢোকে। ফলে এই তথ্য থেকে পরিষ্কার চিত্র দেখা যাচ্ছে যে এই ইলেকট্রাল বন্ড প্রক্রিয়া চালু করার পর দেশের শাসক দল বিজেপি সবচেয়ে বেশি বেনিফিটেড হয়েছে। তার ক্যাশ বাক্সই ফুলে ফেপে উঠেছে। 2018 সালের 1 জানুয়ারি সরকার একটা বিজ্ঞপ্তি জারি করে। 10 দিনের জন্য 4টি সময় উল্লেখ করে সেই বিজ্ঞপ্তিতে, যে সময়গুলোতে
এই বন্ড ব্যাংক থেকে কিনতে পাওয়া যাবে। এটা ছিল জানুয়ারি, এপ্রিল, জুলাই ও অক্টোবরের, অর্থাৎ প্রত্যেকটা মাসে 10টা করে দিনের কথা উল্লেখ করে, যে দিনগুলিতে অনুদানকারীরা ব্যাংক থেকে এই বন্ড সংগ্রহ করতে পারবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, এই অর্থমন্ত্রকের এই বিজ্ঞপ্তি তারা দুবার তাদেরকে শিথিল করতে দেখা যায়, এবং এই দুবার যে শিথিল করেছিল তারা, সেটা করেছিল কোনো নির্বাচনের আগে। 2018 সালে মে মাসে আরও 10 দিন এই বন্ড কেনার জন্য সরকারের অর্থমন্ত্রক নোটিশ দেয়, অর্থাৎ ছাড় দেওয়া হয় যে আরও 10 দিন ইচ্ছা করলে কেউ এই বন্ড কিনতে পারবে। সেই সময় চলছিল কর্ণাটকের বিধানসভা নির্বাচন। অর্থমন্ত্রক আরেকটা নোটিশ তারা জারি করে, সেটা ছিল নভেম্বরে, এবং সেই সময় ছিল 5টা রাজ্যের বিধানসভা নির্বাচন। আরেকটা বিষয় যেটা খুবই গভীর উদ্বেগের, বিরোধী রাজনৈতিক দলের পক্ষ থেকে সেরকম অভিযোগ বারবার করা হয়েছে। সে হচ্ছে, দেখুন, দেশের মানুষ জানতে পারবে না, কোনো বিরোধী রাজনৈতিক দলগুলো জানতে পারবে না কে কত টাকা কাকে দিচ্ছে, এটা পরিষ্কার। কিন্তু সমস্ত ঘটনার যে তথ্য, সেই তথ্যগুলো কিন্তু জানতে পারবে একমাত্র এসবিআই, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। কারণ পুরো ঘটনাটা, অর্থাৎ বন্ড সংগ্রহ থেকে জমা ও বন্ডটা কোন রাজনৈতিক দলের ক্যাশ বাক্সে গিয়ে জমা হলো, পুরো ঘটনার যে তথ্য, সেটা কিন্তু এসবিআইয়ের হাতে থাকছে। এসবিআই মানে হচ্ছে সরকার নিয়ন্ত্রিত একটা ব্যাংক, এবং বিরোধীদের অভিযোগ, স্বাভাবিকভাবেই এসবিআই যেহেতু সরকারের নিয়ন্ত্রিত একটা ব্যাংক, ফলে সরকার জানতে পারছে, মানে শাসক দল জানতে পারছে যে বিরোধী রাজনৈতিক দলগুলো কাদের কাছ থেকে চাঁদা সংগ্রহ করছে, বা বিরোধী রাজনৈতিক দলগুলোকে কারা চাঁদা দিচ্ছে, কোন কর্পোরেট হাউস তাদেরকে চাঁদা দিচ্ছে। এই বিষয়টা কিন্তু কর্পোরেট হাউস বা যারা চাঁদা দিয়েছে তারাও কিন্তু এই বিষয়টা জানতো। ফলে কংগ্রেসের মতো বিরোধী দলের অভিযোগ ছিল, যারা অনুদান দিচ্ছে তারা বিরোধী রাজনৈতিক দলগুলোকে অনুদান দিতে ভয় পাচ্ছে, কারণ সরকার জেনে যাচ্ছে সে কত টাকা বিরোধী রাজনৈতিক দলগুলোকে অনুদান দিচ্ছে। স্বাভাবিকভাবেই সরকারের আনুকূল্য থেকে তার বঞ্চিত হওয়ার সম্ভাবনা থেকেই যায়। সেই কারণে তারা যথেষ্ট সতর্কতার সাথে বিরোধী দলগুলোকে অনুদান দিতে তারা অনিচ্ছা প্রকাশ করেছে। সুপ্রিম কোর্টের 5 বিচারপতির বেঞ্চ গত 15ই ফেব্রুয়ারি এই ইলেকট্রাল বন্ড নিয়ে রায় দেয়। এখন আমরা বোঝার চেষ্টা করব যে কেন এই 5 বিচারপতি নেতৃত্বে যে রায় দিয়েছিল, সেখানে এই ইলেকট্রাল বন্ডকে অসাংবিধানিক বলে অভিহিত করা হয়েছিল এবং বাতিল করে দেওয়া হয়েছিল। এই বিচারের রায়ে প্রধান বিচারপতি ডিআই চন্দ্রচূড় পরিষ্কার বলেছেন যে এই ইলেকট্রাল বন্ড প্রকল্প একটা অসাংবিধানিক। তার প্রথম কারণ হচ্ছে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, তা নাগরিকের তথ্যের অধিকার আইন এই প্রকল্প লঙ্ঘন করেছে। দ্বিতীয়ত, ভারতের সংবিধানে 19(1)A অনুচ্ছেদে যে মানুষের ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন যে রাইট দেওয়া আছে, তাকেও ভায়োলেট করা হয়েছে। অর্থাৎ মানুষের মত ও বাক প্রকাশের যে অধিকার সংবিধানে স্বীকৃত আছে, দেয়া হয়েছে, তাকে লঙ্ঘন করেছে এই ইলেকট্রাল বন্ড। বলা হয়েছে এই যে ব্যাংক এই বন্ডকে ইস্যু করছে, তাদেরকে অবিলম্বে এই বন্ড ইস্যু বন্ধ করতে হবে, এবং কারা এই বন্ড কিনেছে
এবং কাদেরকে টাকা জমা দিয়েছে সামগ্রিক তথ্য নির্বাচন কমিশনের হাতে তুলে দিতে হবে। বিচারপতি আরও বলেন যে এই যে ইলেকট্রাল বন্ড প্রকল্প একটা কুইট প্রো কুও, অর্থাৎ কোনো কিছু দিয়ে কোনো কিছু যদি পাওয়া হয় তাকে বলা হয় কুইট প্রো কুও। এবং এই নির্বাচনী বন্ড সেরকমই একটি হাতিয়ার। এখানে প্রধান বিচারপতি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেছেন। দেশের রাজনৈতিক প্রক্রিয়ায় ব্যক্তির রোলের চাইতে কোনো ব্যবসায়িক সংস্থার রোল অনেক বেশি ভয়াবহ। কোম্পানি যে অ্যাক্ট, সেই অ্যাক্টে 182 নম্বর ধারা এই শাসক দল বিজেপি সেটাকে পরিবর্তন করে ব্যক্তি এবং সংস্থা দুটোকে একই পর্যায়ে এনে ফেলেছে। এই ধারা পরিবর্তনকে প্রধান বিচারপতি চন্দ্রচূড় এই 182 নম্বর ধারা পরিবর্তন করে ব্যক্তি আর সংস্থাকে একই পর্যায়ে নামিয়ে আনাকে তিনি স্বেচ্ছাচারিতা বলে উল্লেখ করেছেন এবং এই 182 নম্বর ধারার পরিবর্তনকে তিনি অসাংবিধানিক বলে অভিহিত করেছেন। শীর্ষ আদালতের এই রায়কে অনেকেই স্বাগত জানিয়েছেন, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এরকম একটা রায়ের পর শাসক দল কি সত্যি বিপাকে? হ্যাঁ, রাজনৈতিক মহল মনে করছে সত্যি সত্যি শাসক দল বিপাকে পড়েছে। তার বড় কারণ হচ্ছে এই বিচারপতিরা তার রায়ে উল্লেখ করেছে যে 2019 সালের পর থেকে যত সংস্থা বা কর্পোরেট হাউস এই বন্ড কিনে বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে অনুদান দিয়েছে, সমস্ত তথ্য এসবিআইয়ের কাছে আছে। সেইগুলোকে 6 মার্চের মধ্যে ভারতের নির্বাচন কমিশনের সামনে পেশ করতে হবে এবং নির্বাচন কমিশনকে 16 মার্চের মধ্যে তার ওয়েবসাইটে প্রকাশ করতে হবে, যাতে দেশের মানুষ, সাধারণ মানুষ এই তথ্য জানতে পারে। এই ঘটনা বিজেপির পক্ষে বিশেষ করে নির্বাচনের আগে যথেষ্ট চাপের বলেই রাজনৈতিক মহল মনে করছে এবং অনেকে মনে করছে এর দ্বারা বিজেপির আসল ছবিটা খুব সহজেই বেরিয়ে আসবে। তারা কিভাবে দেশ চালাচ্ছে, কাদের স্বার্থে দেশ চালাচ্ছে, সে ছবি মানুষের কাছে স্পষ্ট হয়ে যাবে। এই যে ইলেকট্রাল বন্ডকে নিয়ে এত কাণ্ড হয়ে গেল, এত ঘটনা ঘটল, এটা দেশের মানুষের সামনে কোন সত্যকে তুলে ধরে সেটা আমাদের বোঝার চেষ্টা করা দরকার। এটা ঠিক, আমরা এখনো ভোট দিয়ে সরকারকে নির্বাচন করছি এবং এই বিজেপি সরকার আমাদের ভোট দ্বারাই নির্বাচিত সরকার। একসময় ছিল রাজতন্ত্র, সেটা ছিল মধ্যযুগ। সেই সময় মানুষ ছিল প্রজা, স্বৈরাচারী রাজারা রাজত্ব করত, তাদের ইচ্ছা অনুযায়ী তারা তাদের দেশ চালাত। প্রজাদের কোনো মতামত দেওয়ার কোনো অধিকার ছিল না। কিন্তু যখন গণতন্ত্র এলো, ইউরোপিয়ান রেনেসাঁর মধ্য দিয়ে যখন সাম্য, মৈত্রী, স্বাধীনতার বাণী নিয়ে এই নতুন ব্যবস্থা, এই গণতান্ত্রিক ব্যবস্থা, এই ভোট ব্যবস্থা নতুন করে উপস্থিত হলো এবং রাজতন্ত্রের পতন হলো, তার মধ্য দিয়ে এই নির্বাচনী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা পেয়েছিল। যারা এই গণতন্ত্রের প্রণেতা তারা দাবি করেছিলেন যে এই গণতন্ত্র হচ্ছে গণপ্রজাতন্ত্র, অর্থাৎ জনগণের স্বার্থে এই সরকার প্রতিষ্ঠিত হবে এবং জনগণ দ্বারাই প্রতিষ্ঠিত হবে। জনগণের আশাকাঙ্ক্ষাকেই এই সরকারগুলো বাস্তবায়িত করবে। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে এই গণতন্ত্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে যে সমাজ ব্যবস্থা কায়েম হলো, যে গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা কায়েম হলো, সেই গণতন্ত্রের আড়ালে যে শ্রেণী ক্ষমতায় এলো, তারা পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন দেশকে দখল করে এই গণতন্ত্রের পথ ধরেই সাম্রাজ্যবাদের জন্ম হয়েছিল। ইউরোপের দেশগুলো বিভিন্ন দেশে কলোনি স্থাপন করে
সে দেশের সাধারণ মানুষ, সে দেশের সম্পদকে লুণ্ঠন করতে শুরু করে দিয়েছিল। আমাদের দেশ, এই দেশও ছিল ব্রিটিশদের পরাধীন। তার বিরুদ্ধে দেশের মানুষ লড়াই করে 1947 সালে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা হলো। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে গণতান্ত্রিক ব্যবস্থা, যেখানে আমরা নির্বাচন করে সরকারকে প্রতিষ্ঠা করি, নির্বাচিত সরকার আমরা দেশ পরিচালনার জন্য তাদের সরকারে পাঠাই, তারা কি সত্যি জনগণের স্বার্থকে রক্ষা করেন? যদি রক্ষা করত, তাহলে আমাদের দেশ স্বাধীন হয়েছে ৭৬ বছর। এই ৭৬ বছরের স্বাধীনতা প্রাপ্তির পরও এদেশের মানুষের এরকম হাল কেন? মানুষের যে মূল দাবি, যে 5টা দাবি, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা, সেই মূল দাবি আজ অপূরিত। দিনকে দিনই মানুষের অবস্থা খারাপ হচ্ছে। আমাদের দেশের যে দেশপ্রেমিক স্বাধীনতা সংগ্রামী, যারা এদেশকে স্বাধীন করার জন্য আত্মবলিদান করেছিলেন, তাদের স্বপ্ন ছিল এদেশের মানুষ খেয়ে পরে বাঁচবে, এদেশের মানুষ গণতান্ত্রিক অধিকার পাবে, শিক্ষার সুযোগ পাবে, স্বাস্থ্যের সুযোগ পাবে, চিকিৎসার সুযোগ পাবে। আজ তা এখন অধরা কেন? এবং আমরা দেখতে পাই এই ভারত আসলে দুভাগে ভাগ হয়ে গেছে। এক ভারত যাকে বলছে শাইনিং ইন্ডিয়া, আরেক ভারত যাকে বলছে সাফারিং ইন্ডিয়া। কেন এই ভারতবর্ষের সম্পদের 40%, 1% ধনীর হাতে কুক্ষিগত হলো? ফলে এটা পরিষ্কার যে আর যাই হোক, এই ৭৬ বছর ধরে মানুষ বারবার ভোট দিয়ে যেই সব সরকার নির্বাচন করেছে, বহু ধরনের সরকারই মানুষ নির্বাচন করে কেন্দ্রীয় রাজ্যে পাঠিয়েছে। তার মধ্যে কংগ্রেস, আঞ্চলিক দল, বহু দল আছে, রং বেরঙের দল আছে। সকলেই কিন্তু সাধারণ মানুষের পক্ষে কাজ করেছে কি তাহলে? না, এদেশের কিছু মুষ্টিমেয় শ্রেণীর মানুষের হাতকে, তাদের স্বার্থকে সিদ্ধি করেছে। সে কারণে বিশ্ব ক্ষুধা সূচকে ভারতবর্ষের স্থান 125টা দেশের মধ্যে নিচের দিক থেকে 111তমতে। আজকের এই যে ইলেকট্রাল বন্ড, যে প্রকল্প মোদী সরকার চালু করলো, এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আমরা যতই ভোট দিয়ে এই সরকারকে নির্বাচিত করি না কেন, এই সরকারগুলো কাদের স্বার্থে কাজ করছে? দেশ বিদেশের কর্পোরেট হাউসগুলো, সংস্থাগুলো এই সরকারকে নিয়ন্ত্রিত করছে। এই নির্বাচনী বন্ড প্রকল্প সামনে আসার পর থেকে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে এই সরকারগুলোকে আমরা নির্বাচিত করি, যাই বা করি, কিন্তু সরকার কিন্তু ক্ষমতায় বসে যাদের কাছ থেকে টাকা নিয়ে নির্বাচন জিতছে, তাদের স্বার্থেই কাজ করবে বলেই, কাজ করে যাচ্ছে বলেই মনে হচ্ছে। সেই জন্য আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই যে আমাদের দেশের প্রায় 8-9 শতক ধরে পরিচালিত হওয়া বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোকে একের পর এক বেসরকারীকরণ করা হচ্ছে, বিভিন্ন একচেটিয়া পুঁজিপতিদের হাতে তুলে দেওয়া হচ্ছে। এবং এই কাজটা এই বিজেপি শুরু করেনি, এই কাজটা শুরু করেছে এর আগের সরকার, কংগ্রেস। এবং আজকে এই বিজেপি সরকার সেটা খুল্লাভাবে দেশের রেল থেকে শুরু করে রেল, বিদ্যুৎ, খনি, কয়লা, সব, আজ শিক্ষা, স্বাস্থ্য, সবই আজকে তারা বেসরকারি পুঁজির হাতে তুলে দিচ্ছে। এই প্রক্রিয়ায় আজ দেশের সম্পদ তাদের হাতে চলে যাচ্ছে। হ্যাঁ, এটা ঠিক, এখনো আমরা ভোট দিতে পারি, আমরা ভোট দিয়ে নতুন সরকার নির্বাচন করতে পারি। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা যে ভোট দিয়ে নতুন সরকার নির্বাচিত করছি, এই যে নতুন কাকে নির্বাচিত করব, সেটা কি আমরা ঠিক করি, না সেটা ঠিক করে দেয়া হয়? এটা একটা বিরাট প্রশ্ন। কারণ আজকের দিনে নির্বাচন নিয়ন্ত্রিত হয় 3টি এম দ্বারা: মানি পাওয়ার, মাসেল পাওয়ার, মিডিয়া পাওয়ার। 3M
আজকের দিনের নির্বাচন প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করছে। আপনারা জানেন আমাদের ভারতবর্ষের সমস্ত মেইন স্ট্রিম মিডিয়াগুলো একচেটিয়া পুঁজিপতিদের হাতে কুক্ষিগত। যখন নির্বাচন আসে তখন এই যে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে প্রচুর টাকা তুলে সেই টাকার মাধ্যমে তারা সমস্ত কিছুকে মানুষের মতামতকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। এই একচেটিয়া পুঁজিপতিদের হাতে নিয়ন্ত্রিত মেইন স্ট্রিম মিডিয়া আজ মানুষের জনমতকে তৈরি করে। আসলে এই যে রাজনৈতিক দলগুলো আপনারা দেখতে পারেন, বিজেপি, কংগ্রেস, সিপিএম, তৃণমূল কংগ্রেস ইত্যাদি ইত্যাদি, এরা সকলেই হচ্ছে এই একচেটিয়া পুঁজিপতিদের পলিটিক্যাল ম্যানেজার হওয়ার প্রতিযোগিতায় লিপ্ত। এই একচেটিয়া পুঁজিপতিরা যাকে নির্বাচিত করে সেই ক্ষমতায় বসে এবং সেই অনুযায়ী তারা জনমানুষের, সাধারণ মানুষের জনমতকে তৈরি করার চেষ্টা করে। এইভাবে আজ নির্বাচনকে একটা প্রহসনে পরিণত করা হয়েছে। আজকের দিনে গণতন্ত্রের প্রাণসত্তাকে হত্যা করা হচ্ছে। সেই জন্য আমার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাঝে মাঝে বলতে শুনি মাদার অফ ডেমোক্রেসি। মাঝে মাঝে তিনি সংসদকে গণতন্ত্রের মন্দির বলেন এবং সেখানে সাষ্টাঙ্গে প্রণাম করেন। এগুলো হচ্ছে মোড়ক, এর দ্বারা মানুষকে বিভ্রান্ত করা হয়। এই গণতান্ত্রিক ব্যবস্থার উপরে আস্থা রাখার একটা প্রচেষ্টা চালানো মাত্র। আজকের যে ইলেকট্রাল বন্ড কেলেঙ্কারি, এই কেলেঙ্কারির প্রকৃত ছবি যখন সামনে আসবে তখন আমরা বুঝতে পারব যে কিভাবে সরকারকে এই একচেটিয়া পুঁজিপতিরা নিয়ন্ত্রণ করে। তাহলে এই ইলেকট্রাল বন্ডের কেলেঙ্কারি যে সত্যটাকে আমাদের সামনে খুব জলের মতো তুলে ধরলো, সেটা হচ্ছে এই যে তোমরা নির্বাচন করে, জনগণ নির্বাচন করে যে সরকারকে ক্ষমতায় পাঠাচ্ছে সে সরকার জনগণের স্বার্থ রক্ষা করে না, সে রক্ষা করে আমার দেশের একচেটিয়া পুঁজিপতিদের স্বার্থ। সে হচ্ছে তাদেরই পলিটিক্যাল ম্যানেজার। এই গণতন্ত্রের একটা খোলস, একটা আবরণী পরে তারা আসলে স্বৈরাচারী ব্যবস্থায় চালাতে চাইছে। এই ইলেকট্রাল বন্ড কেলেঙ্কারি, এই নির্বাচনী যে মোহজাল তাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়ে এই রাষ্ট্র যে একচেটিয়া পুঁজিপতি এবং সরকারের আতাতেই পরিচালিত হচ্ছে, এটা সবার সামনে আলোর মতো পরিষ্কার করে দিয়ে গেল। নমস্কার, আবার দেখা।